নমস্কার, আমি ভাবনা। চলে এসেছি গল্প আসর নিয়ে। জানো তো, আমার কাছে গল্প না শুনলে আশির নাকি ঘুমই আসে না। তোমরাও কিন্তু এই সমস্ত গল্প শুনে বাড়ির ছোট্ট ছোট্ট মানুষগুলোকে এই গল্পগুলো বলতে পারো। একদিন কি হয়েছে, রাজা বিক্রমাদিত্য রাজসভায় বসে আছেন। এমন সময় তার বন্ধু শ্বেতপুরের রাজা রাজা চন্দ্রপতি একখানি চিঠি পাঠিয়েছেন দূতের হাতে। দূত সেই চিঠিটা মহাকবি কালিদাসের হাতে দিয়েছেন। কবি কালিদাস সেই চিঠি পড়ে বললেন, মহারাজ, আপনার বন্ধু চন্দ্রপতি আপনাকে নিমন্ত্রণ করেছেন। রাজা বিক্রমাদিত্য নিমন্ত্রণ গ্রহণ করলেন। যথাসময়ে বন্ধু চন্দ্রপতির রাজ্যে উপস্থিত হলেন। এখন বেশ আনন্দেই দিন কাটছে দুই বন্ধুর। চন্দ্রপতি তাকে যথেষ্ট আদর যত্ন করেছেন। একদিন রাজা চন্দ্রপতি রাজসভায় বসে আছেন, পাশে বিক্রমাদিত্যও আছেন। এমন সময় একজন বন্দী এসে বললেন, মহারাজ চন্দ্রপতি, আমরা আর কারা যন্ত্রণা সহ্য করতে পারছি না, দয়া করে মুক্তি দিন। বন্দির এই দৈন্য দশা দেখে রাজা বিক্রমাদিত্যের যেন দয়া হলো। তিনি জানতে চাইলেন যে এই বন্দি কি কলঙ্কের অংশীদার। তখন হাত পা শিকলে বাঁধা অবস্থায় বন্দি রাজা বিক্রমাদিত্যকে পেয়ে যেন বুকে বল পেল। তখন বললেন, মহারাজ, আমার দুঃখের কাহিনী একটু শুনুন আপনি। রাজা চন্দ্রপতি আমার বইমাত্রেয় ভাই। আমাদের পিতা কৃষ্ণকান্তের একটা উইল ছিল। সেই উইলে আমার কন্যা তরুবালার যদি 16 বছরের মধ্যে বিয়ে দিতে না পারি, তাহলে পিতৃরাজ্য থেকে বঞ্চিত হব এবং চন্দ্রপতি হবে রাজা। আর ওই সময়ের মধ্যে যদি বিয়ে দেওয়া যায়, তাহলে এই রাজ্যের অধিপতি হবে আমার জামাতা প্রবঞ্চক চন্দ্রপতি। তাই আমাদের সকলকে কয়েদখানায় বন্দি করে রেখেছে। বলুন, এই অবস্থায় আমি কি করে কন্যার বিবাহ দেব? বন্দির সমস্ত কাহিনী শুনে বিক্রমাদিত্য বন্ধু চন্দ্রপতিকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, এই ঘটনা কি সত্য? চন্দ্রপতি কোনো কথা বললেন না, যেন মৌনম সম্মতির লক্ষণম। বিক্রমাদিত্য বন্দিকে বললেন, আপনি নির্ভয় থাকুন, আমি আপনার কন্যাকে বিবাহ করব। এই কথা শুনে বন্দি তো খুবই খুশি হলেন, কিন্তু রাজা চন্দ্রপতি খুব ক্রুদ্ধ হলেন। সঙ্গে সঙ্গে তিনি বিক্রমাদিত্যকে কারাগারে নিক্ষেপ করলেন। কারাবাসে বসে রাজা বিক্রমাদিত্য ভাবছেন, বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসে কি অবস্থা, কি আশ্চর্য আমার অদৃষ্ট। রাজা চন্দ্রপতি রোজই রাজা বিক্রমাদিত্যের কাছে আসেন, এসে বলেন, বন্ধু, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমি তোমায় মুক্তি দিয়ে দেব। আসলে তিনি তো বন্ধুকে খুব ভালোবাসেন, কিন্তু রাজ্যলোভ কী করে ত্যাগ করতে পারেন? সুতরাং বিক্রমাদিত্য সেরকম কিছুতেই মানবেন না, শুনবেন না বন্ধুর কথা। বললেন, অসম্ভব, আমি যখন কথা দিয়েছি, কথা তো আমায় রক্ষা করতেই হবে। এখন তিনি তো কারাগারে রয়েছেন, মাঝে মাঝেই কারাগারে কান্নার আওয়াজ, হ্যাঁ, আর চিৎকার শুনতে পাচ্ছেন। বুঝতে পারছেন যে বইমাত্রেও ভাইয়ের ওপরে সবল রাজার অত্যাচার চলছে। তখন আর রাজা বিক্রমাদিত্য চুপচাপ কারাগারে বসে থাকতে পারলেন না, তালবেতালকে স্মরণ করলেন। তালবেতালকে স্মরণ করলে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে গেলেন। মুক্ত হওয়ার পরে তিনি অন্তঃপুরের দিকে এগোচ্ছেন। এমন সময় দেখছেন এক সুন্দরী যুবতী কন্যা তার দিকে এসে হঠাৎ করে তার পায়ের কাছে লুটিয়ে পড়ল কান্নায়। তিনি যুবতীকে বললেন, বলুন,
আপনার কিসের এত দুঃখ? যুবতী জানালো, আমার বাবা মা ভাইকে সবাইকেই রাজা কারাগারে নিক্ষেপ করে রেখেছেন। তো আপনি এখন আমাকে যেভাবে হোক রক্ষা করুন। রাজার বুঝতে বাকি রইল না যে তিনিই তরুবালা। সুতরাং রাজা বললেন, তাহলে তরুবালা, আমি যদি আপনাকে বিবাহ করতে চাই, আপনি কি তাতে সম্মত হবেন? সুতরাং তরুবালার সম্মতি নিয়ে রাজা এবং তরুবালা বিবাহ করলেন। মন্দিরে বিবাহ পর্ব সবার অজান্তেই সম্পন্ন হলো এবং রাজা তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে রাজা চন্দ্রপতির দরবারে হাজির হলেন। রাজা চন্দ্রপতি দেখে তো অবাক। তখন রাজা বিক্রমাদিত্য বললেন যে, বন্ধু চন্দ্রপতি, দেখো, তরুবালার স্বামী আমি, তো তোমার পিতার উইল অনুযায়ী এই রাজ্য এখন আমার। সুতরাং আমি এই দেশের রাজা। চন্দ্রপতি আর তার মুখ থেকে কথা সরছে না। তখন কি করণীয়? এবারে তো উইল অনুযায়ী রাজ্য ছেড়ে দিতে হবে এবং সমস্ত সৈনিকরাও মানে চন্দ্রপতিকে ঘিরে ফেলেছে। নতুন রাজা যে বিক্রমাদিত্য হয়েছেন সেটা আর বুঝতে কারোর বাকি রইল না। নতুন রাজার আদেশ পালন করার তাগিদে প্রত্যেক সৈনিক চন্দ্রপতিকে ঘিরে ফেলেছে। তখন বিক্রমাদিত্য তাদেরকে বাধা দিলেন, বললেন, বন্ধু, এই রাজ্য আমার, কিন্তু আমি তোমাকে এই রাজ্য দান করলাম। আমি তোমার কাছ থেকে রাজ্য কেড়ে নেব না। তুমি তোমার স্ত্রী পুত্র কন্যা নিয়ে এখানে বাস করো, এই রাজ্যে রাজত্ব করো, কিন্তু এই প্রজারা কিন্তু সকলে আমার। সুতরাং এই প্রজাদের উপর কোনো অত্যাচার কিন্তু করো না। তাদের কুশল মঙ্গল সবসময় দেখবে এবং কোনো রকম যদি আমার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন কিন্তু আমাকে ডাকবে, কারণ এই প্রজারা আমারই প্রজা। তখন রাজা বিক্রমাদিত্য তার নতুন স্ত্রী, তার পূজনীয় শ্বশুর শাশুড়ি এবং সেই শ্বশুরকুলের তার সম্পূর্ণ পরিবারকে নিয়ে নিজের রাজ্যে ফেরত চলে গেলেন। এই তো ছিল আজকের গল্প। কালকে আবার নিয়ে আসবো আরও একটা সুন্দর গল্প। ততক্ষণ তোমরা কিন্তু অপেক্ষা করো, কেমন? কালকে অবশ্যই গল্পের আসন নিয়ে চলে এসো। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কী কী নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।